Xiaomi দেশের মার্কেটে নিয়ে এসেছে তাদের একটি অফিসিয়াল অলরাউন্ডার ডিভাইস Xiaomi 17T। ফোনটা কেন এত স্পেশাল, কেন এই ফোনটা নিয়ে দেশের মার্কেটে এত বেশি সাড়া পড়েছে, সব কিছু নিয়ে খুঁটিনাটি সব কিছু নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। দেখতে হলে শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন। ফার্স্টে আমরা আলোচনা করব ফোনটার ডিজাইন অ্যান্ড বিল্ড নিয়ে। তো ফোনটাতে বিল্ড ম্যাটেরিয়াল হিসেবে সামনেই থাকছে গ্লাস, তারপরে যে ফ্রেম থাকছে সেটা প্লাস্টিকের, ব্যাকে ইউজ করা হয়েছে গ্লাস ফাইবার রিইনফোর্সড প্লাস্টিক। তো প্লাস্টিকই বলা চলে। তো এই জায়গাতে মেটাল হচ্ছে এক্সপেক্টেড ছিল, এই জায়গাতে হচ্ছে অ্যালুমিনিয়াম বা টাইটানিয়ামের মতো কিছু আমরা আশা করেছিলাম, যেহেতু ফোনটার প্রাইসও অনেক বেশি, ৮০,০০০ টাকার কাছাকাছি। সো এই জায়গাতে হচ্ছে মেটাল এক্সপেক্টেড ছিল। তাছাড়া ফোনটা দেখতে খুবই সুন্দর, ডিজাইনটা খুবই সিম্পল মিনিমালিস্টিক। আর ফোনটা কিন্তু ছোটোখাটো একটা ফোন, কম্প্যাক্ট সাইজের একটা ফোন, হাতে ধরে বেশ কমফোর্ট ফিল হবে। আপনারা হাতে ধরে খুবই একটা প্রিমিয়াম ফিল পাবেন। প্লাস্টিক ফিনিশিং হলেও ফোনটার ফিনিশিং কিন্তু যথেষ্ট ভালো। তো ডিজাইনের দিক দিয়ে ফোনটাকে 10-এর মধ্যে 8 বা 8.5 অনায়াসে দেওয়াই যায়। তাছাড়া ফোনটার ওজন 200 গ্রাম, এভারেজ অন্যান্য ফোনের মতো। সো এই জায়গা থেকে বলা যায় যে ওয়েটটাও ওকে আছে। ফোনটাতে আইপি রেটিং হিসেবে থাকছে IP68, ডাস্ট টাইট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্ট, অর্থাৎ টুকটাক ধুলাবালি বা পানি এই ফোনটার ভিতরে প্রবেশ করতে পারবে না। কিন্তু আপনারা এই ফোনটা নিয়ে পানির নিচে চলে যাবেন, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করবেন, এই ধরনের কাজ নিষেধ করব করতে, কারণ হঠাৎ ফোনটার ভিতরে পানি ঢুকে গেলে কিন্তু আপনাদেরই অসুবিধা। তবে টুকটাক শখের বসে হচ্ছে আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারেন, তবে বেশি গভীর জলে যাওয়া উচিত হবে না। পোর্টস অ্যান্ড বাটন হিসেবে ফোনটাতে সব কিছুই থাকছে প্রয়োজনীয়। ফোনটাতে 120 হার্জের একটা অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে, যেখানে কালার সাপোর্ট থাকছে 68 বিলিয়ন। কত কালারফুল একটা ডিসপ্লে, প্লাস অ্যামোলেড ডিসপ্লে 120 হার্জের, খুব সুন্দর একটা আউটপুট আপনারা ডিসপ্লে থেকে পেয়ে যাবেন। তাছাড়া ডিসপ্লেতে ডলবি ভিশনের সাপোর্ট থাকছে আর HDR10+-এর সাপোর্ট থাকছে। সো ডিসপ্লেটা কিন্তু এই দিক দিয়ে খুবই ভালো, কম্প্যাক্ট সাইজের একটা ফোন, ছোটোখাটো ডিসপ্লে, রিফ্রেশ রেট বেশি, কালার সাপোর্ট বেশি থাকছে। সব দিক দিয়ে ডিসপ্লের আউটপুট আপনারা একবারে অনেক উপরে পিক লেভেলের পাবেন। তাছাড়া ডিসপ্লেতে 3500 নিটসের পিক ব্রাইটনেস থাকছে, অর্থাৎ একবারে ডে লাইটে যেও আপনারা ফুল ব্রাইটনেসে দিয়ে একবারে ঝকঝকা দেখতে পারবেন ডিসপ্লের ভিতর দিয়ে। সো ডিসপ্লেটা এই জায়গা থেকে খুবই ভালো একটা ডিসপ্লে। ডিসপ্লের সাইজ হচ্ছে 6.59 ইঞ্চ। আপনারা বুঝতেই পারছেন অন্যান্য ফোনের তুলনায় একটু ছোট সাইজের ডিসপ্লে, বাট ডিসপ্লেটা হাতে ধরে আপনাদের খুবই ভালো লাগবে। যদি আপনাদের হচ্ছে আমার মতোই ছোট সাইজের ফোন পছন্দ হয়, কম্প্যাক্ট সাইজের ফোন পছন্দ হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে এই ফোনটা দিয়ে আপনারা খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। ডিসপ্লে রেজুলেশন, ডিসপ্লেটা হচ্ছে ফুল HD+-এর একটা ডিসপ্লে, যেখানে আপনারা হচ্ছে 1.5K পর্যন্ত সাপোর্ট পেয়ে যাবেন। তো এর বেশি প্লে করা যাবে, কিন্তু ওই আউটপুট আসবে 1.5 পর্যন্তই। ডিসপ্লেটাতে প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিং গরিলা গ্লাস 7i এর প্রোটেকশনটা কিন্তু বেশ ভালো, অর্থাৎ হাত থেকে পড়ে টরে গেলে বা ডিসপ্লেতে কোনো চাপটাপ পড়লে ডিসপ্লের তেমন কোনো ক্ষতি হবে না, এটা অনায়াসে বলাই যায়, যেহেতু ট্রাস্টেড একটা হচ্ছে প্রোটেকশন এখানে ইউজ করা হয়েছে। তো ডিসপ্লের দিক দিয়ে আমি বলবো যে ফোনটাতে একেবারে সবটুকু যেটুকু সাপোর্ট দেওয়া দরকার সেইটুকু সাপোর্ট দেওয়া হয়েছে। ডিসপ্লে থেকে আপনারা বেশ ভালো আউটপুট পাবেন এই প্রাইস রেঞ্জে। এই ডিসপ্লেটা খুবই ভালো একটা ডিসপ্লের দিকে যদি আপনাদের প্রায়োরিটি থাকে যে ডিসপ্লেটা আমার ভালো হইতে হবে, আমি মিডিয়া কনজাংশন করব, আমি হচ্ছে সোশ্যাল মিডিয়া বেশি বেশি চালাবো, সেক্ষেত্রে আপনারা এই ফোনটা চয়েস করে নিতেই পারেন। ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি 8500 আলট্রা 4 ন্যানোমিটারের একটা অক্টাকোর প্রসেসর। তো এইখানে স্ন্যাপড্রাগনের একটা ভালো প্রসেসর এক্সপেক্টেড ছিল, স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 এর মতো কিছু একটা এক্সপেক্ট করেছিলাম আমি, যেহেতু প্রাইসটাও প্রিটি হাই, ৮০,০০০ টাকা কিন্তু কম না। কিছুদিন আগে আমরা IQ এর একটা ডিভাইস নিয়ে রিভিউ করছিলাম, তো ওই ফোনটাতেও স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 ইউজ করা হয়েছে, কিন্তু ফোনটার প্রাইস কিন্তু 50,০০০ টাকার আশেপাশে। 12/256 জিবির ভেরিয়েন্টটা মনে হয় 49,০০০ টাকা। ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা চাইলে যে দেখে আসতে পারেন। তো ওইটা ছিল একবারে সেই লেভেলের একটা গেমিং ডিভাইস, কিন্তু এইখানে এসে ডিমেনসিটি 8500 আলট্রা এই প্রসেসরটা ইউজ করা হয়েছে। আমি বলছি না এই প্রসেসরটা খারাপ, বাট মিডিয়াটেক ডিমেনসিটি 8500 আলট্রা এর থেকে স্ন্যাপড্রাগন 8 Elite Gen 5 এই প্রসেসরটা কিন্তু অবভিয়াসলি ওয়ে বেটার। আপনারা গেমিংয়ে ভালো পারফরমেন্স পাবেন, আপনারা ভিডিও এডিটিংয়ে ভালো পারফরমেন্স পাবেন, আপনারা ডে টু ডে হচ্ছে ড্রাইভ হিসেবে ইউজ করতে যেও দেখবেন যে ওই প্রসেসরটা ফাস্টার কাজ করছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে এইখানে আরও ভালো একটা প্রসেসর ইউজ করা উচিত ছিল। জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে Mali G720 MC8।
তো জিপিইউটা ভালো ইউজ করা হয়েছে, গেমিং ভালো করতে পারবেন, কিন্তু ওই তো বললাম যে এই প্রাইসে আরও আলাদা আলাদা চয়েস আছে। যদি আপনারা গেমিং সেন্ট্রিক ফোন কিনতে চান, যে আমি সারাদিন গেমিং করব, আমার হচ্ছে মেইন হচ্ছে কাজ করার সেটা হচ্ছে গেমিং, সো এই প্রাইসে আপনারা আরও অনেক ডিভাইস পেয়ে যাবেন যেগুলোতে এই ফোনটার থেকে আরও অনেক ভালো গেমিং পারফরমেন্স আপনারা পেয়ে যাবেন। তো এই ফোনটা কি ফেলে দেওয়ার মতো না? এই ফোনটাও ফেলে দেওয়ার মতো না। এই ফোনটাতে আপনার ডে টু ডে টাস্ক করে তারপর হচ্ছে নর্মাল ইউসেজের ক্ষেত্রে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন, প্রিমিয়াম একটা ফিল পাবেন এই ফোনটা থেকে। সো ওই দিক থেকে ফোনটা খুবই ভালো। ওই দিক থেকে যদি বিবেচনা করি যে সব দিকই মোটামুটি গুছানো সাজানো, সেই দিক থেকে এই ফোনটা খুবই ভালো। ফোনটাতে র্যাম হিসেবে ইউজ করা হয়েছে 12 জিবি র্যাম, তাছাড়া দুইটা স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে 256 জিবি আর 512 জিবি। তো তার মধ্যে আপনারা 256 জিবিটা বাংলাদেশে অ্যাভেলেবল পাবেন, আমার জানা মতে 512 জিবিটা বাংলাদেশে অ্যাভেলেবল নাই। তো 12 জিবি 256 জিবি এই একটা ভেরিয়েন্টই বাংলাদেশে পাচ্ছেন। এই একটা ভেরিয়েন্টের দামই মানে ৭৯,৯৯৯ টাকা, ওই ৮০,০০০ টাকায় একই জিনিসই। তো আমার কাছে মনে হয়েছে যে প্রাইসটা একটু বেশি হাই হয়ে গেছে। প্রাইসটা যদি 60K এর আশেপাশেও হইতো তাহলে ফোনটাকে আমরা একবারে আউটস্ট্যান্ডিং পারফরমেন্সের জায়গায় রেখে দিতে পারতাম। ফোনটাতে সফটওয়্যার হিসেবে ইউজ করা হয়েছে HyperOS 3 অন টপ অফ Android 16। তো আপনারা এই মানে HyperOS 3 ইউজ করে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন। HyperOS যখন প্রথম আসে, আমার মনে আছে MIUI থেকে যখন Xiaomi HyperOS-এ শিফট করে তখন প্রত্যেকটা কাস্টমারের একটা বাজে এক্সপিরিয়েন্স হয়েছিল ভাই। ফোন স্লো হয়ে যাওয়া, ইউআই পছন্দ না হওয়া, ইউআই ইন্টারফেসটা হচ্ছে MIUI-এর থেকে অনেকটাই বাজে ছিল। তো সেই জায়গা থেকে HyperOS 3-তে যে এই সমস্যাগুলোকে Xiaomi অনেকটাই ফিক্স করার চেষ্টা করেছে, অনেক বাগস ফিক্স করার চেষ্টা করেছে, অনেক সিম্পল করার চেষ্টা করেছে, অর্গানাইজড করার চেষ্টা করেছে। তো আমার মনে হয় যে HyperOS 3-তে যে এই যে HyperOS-এর একটা ফালতু এক্সপিরিয়েন্স আমরা করছি ভাই, সেই ফালতু এক্সপিরিয়েন্সের চেয়ে অনেকটাই সিমলেস একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। আর HyperOS আমিও ইউজ করছি অনেক দিন থেকে, তো আমার কাছে মনে হয়েছে যে HyperOS হ্যাজ বিন ডেভেলপড। তো সেই জায়গা থেকে আমি বলতে পারি যে সফটওয়্যারের জায়গায় যে আপনারা মোটামুটি একটা ভালো পারফরমেন্স পাবেন, কিন্তু বরাবরই MIUI বা HyperOS যাই বলেন, Xiaomi-র যে অপারেটিং সিস্টেম আছে সেখানে প্রচুর পরিমাণে ফিচার থাকে। আপনাদের যদি এত ফিচার দরকার না লাগে, সেই ক্ষেত্রে ফিচারগুলো আপনার ফোনে হচ্ছে ফোনকে স্লো করার দিক থেকে হচ্ছে একটা এক্সট্রা কাজ করে থাকবে আর কি। তো সেই জায়গা থেকে বলবো যে অপারেটিং সিস্টেমের দিক দিয়ে আপনারা একটা ভালো ব্যাকআপ পাবেন, কিন্তু এই জিনিসটাকে যদি আপনারা অর্গানাইজড করে চালাতে পারেন, এই ফিচারগুলোকে যদি আপনারা ইউজ করে চালাতে পারেন, সেই ক্ষেত্রে মানে ইউআই থেকে একবারে ম্যাক্সিমাম আউটপুটটা আপনারা পেয়ে যাবেন। ফোনটার ক্যামেরাতে থাকছে স্পেশালিটি ভাই, অফিসিয়াল একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, দেশের ফার্স্ট অফিসিয়াল কোনো ডিভাইস যেখানে লেইকা লেন্স ইউজ করা হয়েছে। খুবই ভালো ছবি তুলতে পারবেন, খুবই ভালো ভিডিওগ্রাফি করতে পারবেন এই প্রাইসে দাঁড়িয়ে। গেমিংয়ের দিকে তো আমি জোর দিয়ে বলতে পারিনি যে গেমিংয়ের দিকে এই ফোনটা খুবই ভালো পারফরমেন্স করবে, কিন্তু ক্যামেরাতে এসে আমি একেবারে জোর দিয়ে বলতে পারি যে এই প্রাইসে আপনারা এর থেকে ভালো ক্যামেরা ফোন আর পাবেন না ভাই। তো চলেন সেটআপগুলো দেখে আসা যাক। সবগুলোই লেইকা লেন্স ইউজ করা হয়েছে, সো আউটপুট খুবই ভালো পাবেন, এটা বোঝাই যাচ্ছে। পিছনে 3টা ক্যামেরা থাকছে। 50 মেগাপিক্সেলের একটা মেইন ক্যামেরা থাকছে যেটা দিয়ে নর্মালি ছবি ভিডিও আপনারা তুলতে পারবেন। 50 মেগাপিক্সেলের একটা পেরিস্কোপ টেলিফোটো জুম লেন্স থাকছে যেটা দিয়ে সর্বোচ্চ 5x পর্যন্ত আপনারা হচ্ছে লসলেস মানে জুম করতে পারবেন, মানে ছবি ফাটবে না 5x পর্যন্ত। তারপরে জুম করলে ছবির হচ্ছে রিজলিউশন হচ্ছে রিডিউস করতে থাকবে। তারপরে আরেকটা থাকছে 12 মেগাপিক্সেলের একটা হচ্ছে আলট্রা ওয়াইড। এই জিনিসটা কাজের ভাই, যারা ব্লগিং করেন বাইরে যে, বা আলট্রা ওয়াইডে ছবি তোলেন, গ্রুপ ফটো তোলেন, তাদের এই জিনিসটা খুবই কাজে আসবে। মানে আমারও হচ্ছে বাইরে যে ভিডিও করলে মানে আলট্রা ওয়াইডের জিনিসটা খুবই কাজে আসে, ওই জন্য আমি বলছি। তো আমার কথা হয়তো বা অনেকেই বুঝতে পারছেন। তো ওই আলট্রা ওয়াইডে যে আবার একটা সমস্যা ভাই, আপনি মেইন লেন্স দিয়ে ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 60 FPS-এ, কিন্তু ওই আলট্রা ওয়াইডে যে ভিডিও করতে পারবেন 4K 30 FPS-এ। তো আমার কাছে মনে হয়েছে যে আপনারা যদি 4K না করে 2K অথবা 1K করে হচ্ছে ফ্রেম রেটটা বাড়িয়ে দেন, সেক্ষেত্রে ভিডিও আরও স্মুথ আসবে, ভিডিও কোয়ালিটি আরও ভালো আসবে। আর আলট্রা ওয়াইডে নর্মালি মেইন ক্যামেরার থেকে স্ট্যাবিলিটি অনেক বেশি থাকে ভিডিও করার ক্ষেত্রে, তো সেই দিক দিয়ে আপনারা ভিডিও কোয়ালিটি অনেক ভালো পাবেন, সেটা অনায়াসে বলা যায়। তাছাড়া ছবির কোয়ালিটিও ভালো আসবে, 5x-এ আপনারা জুম করে হচ্ছে পোর্ট্রেটে ছবি তুলতে পারবেন যেহেতু টেলিফোটো জুম লেন্স থাকছে। সো ভিডিও ছবি এই দিক দিয়ে ফোনটা
অনেক ভালো পারফর্ম করবে। এই ফোনটা যদি আপনারা ভিডিও করার ক্ষেত্রে নিতে চান, ভ্লগিং করার ক্ষেত্রে বা ছবি তোলার ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়ায় আমি ছবি ছাড়বো বা আমি নিজেরই ফটোগ্রাফি করব, সেই ক্ষেত্রে এই প্রাইসে আপনারা এই ফোনটা কিনে নিতে পারেন। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেলের একটা সিঙ্গেল ক্যামেরা, যেটা দিয়েও মোটামুটি ভালো ছবি ওঠার কথা। যেহেতু ফোনটা আমার কাছে নাই, তাই আপনাদেরকে টেস্টিং রেজাল্ট এখন আমি দেখাতে পারছি না। ফোনটাতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 6500 mAh-এর একটা ব্যাটারি। তো 6500 mAh-এর একটা ব্যাটারি, তো এই ব্যাটারিটা 1.5 দিনের মতো আপনারা ইউজ করতে পারবেন। আর স্ক্রিন অন টাইম পেয়ে যাবেন মোটামুটি 10 ঘন্টা প্লাস টাইম, মানে স্ক্রিন চালু রাখতে পারবেন 10 ঘন্টার বেশি সময় ধরে। তাছাড়া আপনারা 1.5 দিন মতো ইউজ করতে পারবেন, 1.5 দিনের কাছাকাছি ইউজ করতে পারবেন। সকাল থেকে রাত পর্যন্ত ইউজ করার পরেও দেখবেন যে ফোনে কিছু পরিমাণ চার্জ থেকে গেছে, তারপরে চার্জ দিয়ে নেওয়াটাই ভালো, আর না রেখে দিয়ে সেক্ষেত্রে ব্যাটারিটা অনেক বেশি লং লাস্ট করবে। আর আপনারা এই ব্যাটারিটা চার্জ করতে পারবেন 67 ওয়াটের একটা ফাস্ট চার্জার দিয়ে। তো মোটামুটি 30 থেকে 45 মিনিটের মধ্যে আপনারা ফোনটাকে ফুল চার্জ করে ফেলতে পারবেন, এটা বলাই যায়, মানে এক্সপিরিয়েন্স থেকে বলা যায় আর কি। তো এই ছিল এই ফোনটার রিভিউ। আমার কাছে মনে হয়েছে যে যারা হেভি গেমিং করতে চান, একবারে 80,000 টাকা আমি ম্যাক্স পারফরমেন্স চাই ভাই, সব থেকে ভালো গেমিং ডিভাইসটা চাই, তাদের জন্য এই ফোনটা রিকমেন্ডেড না। কিন্তু যারা ডেইলি ড্রাইভার হিসেবে ইউজ করতে চান বা আমার একটা ভালো ফোন লাগবে, প্রিমিয়াম ফিল লাগবে, সেই ক্ষেত্রে আপনারা এই ফোনটা কিনতে পারেন। আমার একটা ক্যামেরা ডিভাইস লাগবে 80,000 টাকায় সব থেকে ভালো ক্যামেরা ডিভাইস, সেই ক্ষেত্রে আপনারা এই ফোনটা চুজ করতে পারেন। আমার কাছে মনে হয়েছে ফোনটা ওভারঅল একটা ব্যালেন্সড প্যাকেজে এসছে। ক্যামেরার দিক দিয়ে ওভার পারফর্ম করছে, সেই জিনিসটা ভিন্ন জিনিস, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে টোটালি জিনিসটা একটা প্রিমিয়াম ব্যালেন্সড প্যাকেজে এসছে। তো ফোনটা যদি আপনারা কিনতে চান এই প্রাইসে, যে আমার একটা ভালো ব্র্যান্ডের ফোন লাগবে, প্রিমিয়াম কোয়ালিটির একটা ফোন লাগবে, তাহলে আপনারা এই ফোনটা কিনতে পারেন। আমার কাছে এইটুকুই মনে হয়েছে এই ফোনটা সম্পর্কে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই বলে আমার ভিডিও শেষ করছি। টাটা।